গল্পটা মধ্যবয়সী এক সাহসী মহিলার, যাকে একটা ভয়ানক প্রতারক চক্র বোকা বানিয়ে সর্বহারা করে। অসহায় মহিলাটা পুলিশের কাছেও কোনো সাহায্য পায় না, তাই বাধ্য হয়ে নিজেই নেমে পড়ে তার টাকা উদ্ধার করার মিশনে। আর এই গল্পটা কিন্তু 2016 সালের একটা সত্য ঘটনা। চরম লেভেলের টান টান উত্তেজনায় ভরপুর এই মুভিটা সবার দেখা উচিত। খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে নেই, এটাই শিখবেন আজকের গল্পে। চলুন তাহলে শুরু করি কোরিয়ান থ্রিলার মুভি সিটিজেন অফ এ কাইন্ডের এক্সপ্লেনেশন। মিরান নামের এই মহিলাকে দেখিয়ে গল্পের শুরু। সে একটা ছোট্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। একদিন তাকে হোয়াসাং ব্যাংক থেকে ম্যানেজার সান নামের একজন ফোন করে। জিজ্ঞেস করে, আপনি কি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? মিরান হ্যাঁ বলে। মিস্টার সান জানায় তার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে। তাকে সর্বোচ্চ 50 লাখ টাকা লোন দেওয়া যাবে, তবে এর আগে তাকে ফি বাবদ কিছু টাকা পয়সাও দিতে হতে পারে। মিরান এতে রাজি হয়ে যায় আর তাকে টাকাও পাঠিয়ে দেয়। এর কয়েকদিন পর সে ব্যাংক থেকে লোনের টাকা নিতে আসে, কিন্তু মিস্টার সানকে খুঁজে পাচ্ছিল না। তখন তাকে ব্যাংক থেকে জানানো হয় সান নামের কেউ এখানে কাজ করে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? মিরান তার মোবাইলে সানের আইডি কার্ডটা দেখায়, কিন্তু এটা ছিল একটা ফেক আইডি কার্ড। স্পষ্টভাবেই বলা যায় মিরানের সাথে বড় সড়ো স্ক্যামিং হয়েছে। এই শুনে মিরান তো একদম ভেঙে পড়ে। সে তার জমানো সব টাকাই মিস্টার সানকে দিয়েছিল। এরপর তাকে পুলিশ স্টেশনে দেখানো হয়। পাক নামের এই ডিটেকটিভের কাছে কমপ্লেন করে, তার টাকাগুলো উদ্ধার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। পাক তার কাছ থেকে জানতে পারে মিরান দফায় দফায় সেই প্রতারক চক্রের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠিয়েছিল। এই দেখে সে তো খুব অবাক হয়। সে বলে, আপনার কি একবারও মনে হলো না এতগুলো টাকা কাকে দিচ্ছেন? মিরান বলে তার খুব টাকার প্রয়োজন ছিল, অনেকের কাছে ঋণী হয়েছিল। এছাড়া তার বাড়িতে কিছুদিন আগে দুর্ঘটনাবশত আগুন লেগে সব ছাই হয়ে গিয়েছে। সব মিলিয়ে খুব করুণ অবস্থায় ছিল, তাই ওই সময় তার মাথা কাজ করছিল না। মিস্টার সান যেভাবে বলেছে সেভাবেই টাকা পাঠিয়ে দিয়েছে। পাক বলে, আমাদের সময় দিন, দেখি কি করা যায়। এরপর সে তার পুড়ে যাওয়া বাড়িতে ফিরে আসে আর ধ্বংসাবশেষ থেকে তার ছেলের খেলনা গাড়িটা বের করে। তারপর চলে আসে ডে কেয়ার সেন্টারে। তার ছেলে এই গাড়িটা অনেক দিন ধরে চাইছিল, কিন্তু গাড়িটা পুড়ে কালো হয়ে যায়। সে খুব মন খারাপ করে। এদিকে এই মেয়েটা এসে বলে, ওদের গাড়ি এখানে রাখা যাবে না, কারণ গত মাসের বেতন বকেয়া আছে। এরপর সেই প্রতারক চক্রের আস্তানাটা দেখানো হয়। প্রথমে তারা খুব কৌশলে বিভিন্ন সার্ভার হ্যাক করত। সেখান থেকে যারা লোনের জন্য অ্যাপ্লাই করে তাদের খুঁজে বের করা হতো। তারপর বিভিন্ন ফেক আইডি বানিয়ে তাদেরকে ফোন করে লোভ দেখায়। যারা মিরানের মতো একটু সহজ সরল টাইপের, তারা খুব সহজেই তাদের ফাঁদে পা দিয়ে দিত। এভাবে এই প্রতারক চক্রটা দীর্ঘদিন যাবৎ মানুষটাকে উপার্জন করে যাচ্ছে। তবে এখানে যে ছেলেগুলো কাজ করে তারা আসলে বাধ্য হয়ে কাজ করত। আসলে এরা ছিল বেকার। বিভিন্ন শহর থেকে এদেরকে কাজের লোভ দেখে এখানে আনা হয়েছে। এরপর এখানে জোর করে আটকে রেখে এসব কাজ করানো হচ্ছে। যারা ঠিকমতো কাজ করতো না তাদেরকে খুব মারধর করত। এই ছেলেটার নাম হচ্ছে কিম, সেও এখানেই কাজ করে। তার আইডির নাম হচ্ছে মিস্টার সান, অর্থাৎ মিরানকে সেই বোকা বানিয়েছিল। তবে সে এখানে থাকতে চায় না। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে চুপিসারে জানালা দিয়ে বের হয়। নিচেই দুজন দাঁড়িয়েছিল, তবে সে তাদের চক্ষু আড়াল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এমন সময় দুজন ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। জানালার ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে এই দুজন ছেলেকে খুব মারধর করা হচ্ছে। প্রতারক চক্রের লিডারও সেখানেই বসেছিল। ছেলেগুলো নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই তাদেরকে এমনভাবে মারধর করছে। একটু পর লিডারের মাথায় রাগ উঠে যায় আর একজনকে মারতে মারতে একদম শেষ করে ফেলে। অপরজনকে মেরে না ফেললেও তার পা ভেঙে দেয়। এসব দেখার পর কিম ভয়ে আর পালানোর সাহস পায় না, তাই দ্রুত তার রুমে এসে শুয়ে থাকে। এদিকে মিরান তার ছেলে মেয়েকে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসে। এখন থেকে এখানেই তাকে থাকতে হবে, কারণ তার অ্যাকাউন্টে আছে মাত্র $100। এটা দিয়ে সে খাবেই নাকি বাসা ভাড়া করবে। তো এভাবেই কিছুদিন পার হয়। একদিন পার্ক মিরানকে ফোন করে বলে, কেসটা আমরা বন্ধ করে দিচ্ছি। সে প্রতারক চক্রের সম্পর্কে কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। মিরান বলে ওঠে, এখনো তো ভালো মতো ইনভেস্টিগেশন শুরুই হলো না। সে পার্ককে রিকোয়েস্ট করতে থাকে যেন কেসটা বন্ধ না করা হয়, কিন্তু পার্ক জানায় তার কিছুই করার নেই। মিরান বলে, তাহলে আমি এখনই থানায় আসছি, সরাসরি কথা বলবো। এই বলে সে ফ্যাক্টরির গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় কেউ তাকে ফোন করে। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে কিম বলে ওঠে, আমি মিস্টার সান। এই শুনে মিরান শক্ট হয়ে গাড়ি থামায়। এরপর তাকে খুব গালমন্দ করে। কিম তাকে শান্ত করার চেষ্টা করছিল। এরপর সে মিরানের সাহায্য চেয়ে বলে, আমাকে দিয়ে জোর করে সব কাজ করানো হচ্ছে, কিন্তু আমি এখান থেকে বের হতে চাই। তাই আমাকে সহায়তা করলে আপনার টাকাও ফেরত পাবেন। আমি আপনাকে তথ্য দিব, সেগুলো শুধু পুলিশের কাছে পৌঁছে দিলেই হবে। মিরান বলে, তুমি নিজেই তো দিতে পারো। কিম জানায় তাদের কম্পিউটারগুলো চেক করা হয়, সেখানে কোনো পুলিশের নাম্বার দেখলে তাদেরকে মেরে ফেলবে। তো মিরান প্রথমে একটু ভাবনা চিন্তা করে, এরপর তার কথায় রাজি হয়। কিমদেরকে কোন বিল্ডিংয়ে রাখা হয়েছে বা তাদের লোকেশন কি এটা তারা জানতো না, তবে সে ওই রাতে পাশের বিল্ডিংয়ের নামটা দেখেছিল। সেটাই মিরানকে কৌশলে জানিয়ে দেয়, অর্থাৎ কিবোর্ডের কোরিয়ান অ্যালফাবেটের উপরে যে ইংলিশ অক্ষরটা ছিল সেগুলো লিখতে বলে।
মিরানের একটু সময় লাগে বিষয়টা বুঝতে, তবে সে নামটা ডিকোড করে ফেলে। এরপর সোজা থানায় চলে আসে। দেখতে পায় মানুষের ভিড় জমে আছে, সবাই কোনো না কোনো কমপ্লেন নিয়ে এসেছিল। মিরান তারপর পার্ককে সেই বিল্ডিংয়ের নামটা দেখায়, কিন্তু এতে পার্ক তেমন গুরুত্ব দেয় না, বলে আপনার কেসটা বন্ধ হয়ে গিয়েছে, তাই অযথা সময় নষ্ট করবেন না। এছাড়া সে অন্যান্য কেসগুলোতে ব্যস্ত ছিল। তো মিরান নিজেই ওই ঠিকানা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সেই বিল্ডিংয়ের নাম ছিল চুনহেলি। ঘাটাঘাটি করে দেখে এই নামে অনেকগুলো বিল্ডিং আছে, আর সব থেকে বড় কথা হলো বিল্ডিংগুলো চায়নাতে, কিন্তু সে হচ্ছে কোরিয়ার বাসিন্দা, তো কিভাবে কি করবে বুঝতে পারে না। এরপর দেখা যায় লিফলেট বিতরণ করছে। সেসব মানুষদের খুঁজছিল যারা তার মতোই স্ক্যামের শিকার হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর কয়েকজনকে পেয়ে যায়। তাদের সাথে কথা বলে কিছু বিষয় বুঝতে পারে সে গ্যাং খুব প্রফেশনালভাবে স্ক্যাম করত, যে কারণে তাদেরকে ধরা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কয়েকদিন পর কিম আবারও তাকে ফোন করে, জানতে চায় সে কি পুলিশকে ইনফর্ম করেছে কিনা। মিরান জানায় পুলিশ তাকে সাহায্য করেনি, তার কথা বিশ্বাসই করছে না। তারা আরও তথ্য প্রমাণ চায়, এর জন্য একটা সঠিক ঠিকানা লাগবে। শুধুমাত্র তখনই তারা কেসটা পুনরায় চালু করবে। তাই মিরান ছবি বা ভিডিও এরকম কোনো এভিডেন্স দিতে বলে। কিম বলে তার মোবাইল আগেই সেই গুন্ডারা জব্দ করে রেখেছে। মিরান জিজ্ঞেস করে, তাহলে তোমার বিল্ডিং সম্পর্কে কোনো বিশেষ কিছু বলো। কিম জানায় তেমন কিছু জানি না, তবে এখানে অনেক সেলাই মেশিন পড়ে আছে। এই কথাবার্তার মাঝে তার সহকর্মী ইউন এসে বলে, বাইরে এসে দেখো কি হচ্ছে। মিরান দৌড়ে বাইরে এসে দেখতে পায় চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট থেকে লোক এসে তার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে। তাদের কাছে রিপোর্ট ছিল মিরান তার ছেলে মেয়েদের ভালোভাবে ভরণ পোষণ করতে পারছে না, তাই দুজনকে সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল। মিরানকে যেন তার সন্তানদের থেকে আলাদা না করে সেজন্য হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সেই অফিসাররা তার কথা শুনতে চায় না। যেদিন সে ডে কেয়ারের জন্য টাকা জোগাড় করতে পারবে সেদিন তার ছেলে মেয়েদেরকে ফিরিয়ে দিবে, এই বলে তারা চলে যায়। এই ঘটনায় মিরান পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে আবারও ডিটেকটিভ পার্কে ফোন করে, কিন্তু সে ফোনটা তার জুনিয়রকে ধরিয়ে দেয়। তাই মিরান রাগান্বিত হয়ে তাকে অনেক কথা শোনায় আর গালমন্দ করে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় তার সহকর্মী মিস বংলিম তার বাড়িতে তাকে নিয়ে এসেছে। ইউনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। কথাবার্তার সময় সে জানতে পারে বংলিমের ছোট বোন লিন চায়নাতে কাজ করে। এই শুনে মিরান চায়নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। শুধু লিন তাকে একটু গাইড করলেই চলবে। ইউন তার সাথে যেতে খুব এক্সাইটেড হয়ে যায়, বলে অনেকদিন ভেকেশনে যাওয়া হয় না, এবার একটু ঘুরতে বের হতে পারবো। কিন্তু বংলিম রাজি হয় না, সে বলে এটা বিপজ্জনক হবে। কিন্তু মিরান তার সিদ্ধান্ত অটুট, কারণ সে তার বাচ্চাদের ছাড়া থাকতে পারবে না। এছাড়া সে একটা পোস্টার দেখিয়ে বলে সরকারও স্ক্যামারদের খুঁজছে, তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ ইন্টেল দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, এই টাকা আমরা ভাগ করে নিতে পারবো। এরপর দেখানো হয় তারা অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে চায়নাতে চলে এসেছে। এয়ারপোর্টে লিন তাদেরকে রিসিভ করে, তার এই শহরের সবকিছু চেনা। মিরান বলে আমাদেরকে 9টা বিল্ডিং চেক করতে হবে। লিন তাকে প্রথম ঠিকানায় নিয়ে যায়। এরপর বংলিম আর মিরান ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে খোঁজখবর নেওয়ার সময় বংলিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওদিকে কিম তার মোবাইলটা নেওয়ার জন্য খুব বেকুল হয়েছিল। তাকে একটা ছেলে বলে ম্যানেজারকে একটু পটাতে পারলেই তুমি মোবাইলটা ফেরত পেতে পারো। এমন সময় সেই পা ভাঙা ছেলেটা সেখানে আসে। তাকে ওই গুন্ডাগুলো বিনা কারণে আবারও খুব মারধর করছিল। এই দেখে কিম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই গুন্ডাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিন্তু বেচারা আবার তেমন ফাইট করতে পারতো না, নিজেই মারধর খেয়ে কোনো রকমে সেই ছেলেটাকে নিয়ে চলে আসে। এরপর সে ম্যানেজারের কাছে যায়, তাকে কিছু টাকা ঘুষ দিয়ে বলে, স্যার আজকে থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনার কাজগুলো আমিই করে দেব, আপনি শুধু আরাম করবেন। এভাবে একটু তেল মেরে তার মোবাইল ফোনটা ফেরত পেয়ে যায়। এরপর গোপনে সেই জায়গার অনেকগুলো ছবি উঠায়, এছাড়া অনেক ডকুমেন্টসেরও ছবি তুলে নেয়। কিন্তু সমস্যা হলো সেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, তাই সেই ছবিগুলো সেন্ড করতে পারে না। এদিকে মিরান ম্যাপ অনুযায়ী একটা একটা করে বিল্ডিংয়ের খোঁজ করে যাচ্ছিল, কিন্তু কোনো বিল্ডিংয়ে সন্দেহজনক কিছু পাচ্ছিল না। এক এক করে 9টা বিল্ডিং তল্লাশি করে ফেলে, কিন্তু কোনো সূত্র পায় না। তখন বংলিমরা কিমকে সন্দেহ করতে থাকে, ভাবে সে মিরানকে মিথ্যে ইনফরমেশন দিয়েছিল, কিন্তু ভুলটা ছিল মিরানের। কিম তাকে বলেছিল তাদের বিল্ডিংয়ে সেলাই মেশিন আছে, তাই সে শুধু ওইরকম বিল্ডিংগুলোই খুঁজে বেড়াচ্ছিল। আসলে চুনহিলি নামের 72টা বিল্ডিং আছে। এই শুনে বংলিমরা চিৎকার করে ওঠে। ওদিকে দেখা যায় স্ক্যামারদের ম্যানেজাররা একটা হোটেলে বসে আছে। তারা বলতে থাকে লিডার আমাদেরকে তেমন প্রফিট দেয় না, আমাদের উচিত আরও টাকা দাবি করা। এসব আবার লিডার সিসিটিভির মাধ্যমে দেখছিল। তার সেক্রেটারি বলে ওদের কি শেষ করে দিব। লিডার বলে সময় হলে আমি ওদের ব্যবস্থা করব। এরপর দেখানো হয় নতুন ছেলেদের চাকরির লোভ দেখে গাড়িতে তোলা হচ্ছে। তারা খুব খুশি ছিল এইভাবে তাদের চাকরি হবে। কিম সত্য জানলেও বলতে পারছিল না তাদেরকে। ছেলেগুলোকে তারপর একটা রুমের মধ্যে আটকে রাখে। ম্যানেজার কিমকে বলে ওরা কথা না শুনলে খাবার দিবে না। এই শুনে কিমের খুব খারাপ লাগছিল। এরপর সে ওয়াশরুমের বাহানা দিয়ে অফিস রুমের সামনে চলে আসে আর চুপি চুপি সে রুমের মধ্যে প্রবেশ করে। একটুর জন্য সে ধরা পড়েনি এই লোকটার হাতে। কিম প্রথমেই বুদ্ধি করে সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয়। এদিকে লোকটা মনের আনন্দে খাবার দিলছিল, ওদিকে কিম কম্পিউটার অন করে আর সমস্ত ছবি ইনফরমেশন এসব কিছু ফ্যাক্স করতে থাকে। এমন সময় হঠাৎ সেখানে ওই পা ভাঙা ছেলেটা চলে আসে।
কিম তাকে কাউকে কিছু বলতে মানা করে দেয়। এছাড়া তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে। ছেলেটা তারপর বাহিরে আসে। একজন সেই অফিস রুমের দিকেই আসছিল। তার সাথে উল্টাপাল্টা আচরণ করলে লোকটা তাকে মারতে থাকে। ততক্ষণে কিম ফ্যাক্স কমপ্লিট করে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কোরিয়াতে সে ফ্যাক্স পৌঁছায় ডিটেকটিভ পার্কের সার্ভারে। আসলে মিরান কিমকে সেই অ্যাড্রেসটা দিয়ে রেখেছিল আগে থেকেই। যাই হোক, ফ্যাক্সগুলো দেখে পার্কের চোখ কপালে উঠে যায়। কিম তার ছবি সহ তথ্য প্রমাণ পাঠিয়েছিল। এদিকে দেখানো হয় মিরান্না সেই বিল্ডিং খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে পড়েছে। তখন পার্ক তাকে ফোন করে। সে জানতে পারে মিরান চায়নাতে চলে গেছে বিগ বসকে ধরতে। পার্ক বলে, তোমার ইনফর্মার আমাদেরকে সব তথ্য ফ্যাক্স করে দিয়েছে। সেই গ্যাংটা প্রায় 17 মিলিয়ন টাকার ধোঁকাবাজি করেছে মানুষদের সাথে। এই শুনে মিরান চিৎকার করে বলে ওঠে, দেখেছেন, আমি বলেছিলাম না আপনাকে, আপনি তো আমাকে গুরুত্ব দেননি। এর জন্য পার্ক তার কাছে ক্ষমা চায় আর কিমের পাঠানো সেই বিল্ডিংয়ের ছবি তাকে মেল করে দেয়। সেই ছবি দেখে তারা ওই বিল্ডিংটা শনাক্ত করতে সক্ষম হয়। এখন তাদেরকে কিমের একটা ছবি তুলে কোরিয়াতে পাঠাতে হবে, যাতে এই লোকেশনটা কনফার্ম করতে পারে। কিছুক্ষণ পর কিম গাড়ি থেকে খাবার আনলোড করতে বাহিরে আসে। তখন দূর থেকে ইউন অনেক কষ্ট করে একটা ছবি তোলে, কিন্তু পরে দেখতে পায় সেই মেমোরি কার্ড ঢোকাতে ভুলে গিয়েছিল। এজন্য তাকে সবাই অনেক বকাঝকা করে। এদিকে মিরান খেয়াল করে সেই বিল্ডিংয়ের সামনে অনেক দর্জির দোকান, তাই প্ল্যান করে সেখানে কাজের বাহানায় বিল্ডিংয়ের ওপর নজর রাখবে। একজনকে পুটিয়ে তার জায়গায় মিরান কাজ করতে শুরু করে। তার সাথে ছিল বংলিম, কারণ মিরান চাইনিজ ভাষা বোঝে না, বংলিম মোটামুটি পারত। এভাবে তারা সেই বিল্ডিংয়ের দিকে নজর রাখতে থাকে। দুপুরের সময় কিম আবারও বের হয়। এবার ইউন ছবি তুলতে সক্ষম হয়। দেখা যায় কিম গাড়ি নিয়ে সেখান দিয়ে যাচ্ছে। তখন মিরান একটা বোর্ডে কিছু একটা লিখে তাকে দেখাচ্ছিল। এটা দেখে কিমের মনে পড়ে মিরানকে যে সাংকেতিকভাবে চুনহিলি বিল্ডিংয়ের অ্যাড্রেস দিয়েছিল সেটাই মিরান লিখে রেখেছে। ওদিকে পার্ক আসে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলতে, তাকে চায়নাতে যাওয়ার পারমিশন দিতে বলে। সেখানে যৌথ মিশন পরিচালনা করে গ্যাংটাকে ধরতে হবে, কিন্তু অফিসার জানায় সেই লোকেশনটা কনফার্ম না হওয়া পর্যন্ত তাকে যেতে দিবে না। ঠিক সেই মুহূর্তে মিরান তাকে কিমের ছবি পাঠিয়ে দেয়। এটা অফিসারকে দেখালে চায়নাতে যাওয়ার পারমিশন পেয়ে যায়। এরপর দিনও মিরান দর্জির কাজ করছিল। বংলিমের পেট খারাপ হয়ে সে কিছুক্ষণের জন্য টয়লেটে যায়। তখনই আবার মিরান দেখতে পায় কিম তার দিকে আসছে। এমন সময় কিমের সাথে ম্যানেজার আসতে থাকে। সে একটা শার্ট ঠিক করাবে। মিরানকে এসে চাইনিজ ভাষায় বলে এটা ঠিক করে দিন, কিন্তু মিরান প্রথমে কিছুই বুঝতে পারছিল না। ভাঙাচোরা চাইনিজ শুনে ম্যানেজারের রাগ উঠে যায়। তখন বংলিম এসে তাকে শান্ত করে, কিন্তু ম্যানেজার সেখানে বসে থাকায় কিম আর মিরান কথা বলতে পারে না। একটু পর ম্যানেজারের খিদে পায়। বংলিম তাকে বলে আমার সাথে আসুন, ভালো খাবারের ব্যবস্থা আছে দোকানে। এই বলে তাকে নিয়ে যায়। এই সুযোগে মিরান তার ফোনটা কিমকে দেয়। রাতের বেলা কিম সেই মোবাইলটা অন করে। পেছনে একটা কাগজে লেখা ছিল, লিডার আসলে আমাকে মেসেজ করবে, আর ডিটেকটিভ পার্ক কোরিয়া থেকে রওনা হয়েছে, সেই পুলিশ নিয়ে এখানে চলে আসবে। এই পরে কিম খুব আনন্দিত হয়। এদিকে পার্ক ফোন করে মিরানকে জানায় তার চায়নায় পৌঁছাতে রাত 3টা বাজবে। এর আগে সে যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। এরপর দেখানো হয় সে পা ভাঙা ছেলেটা টয়লেটে নেশা করে পড়ে আছে। এদিকে সব ম্যানেজারকে একটা রুমে অপেক্ষা করতে দেখা যায়। লিডার এসে নাকি তাদের প্রফিট মার্জিন নিয়ে আলোচনা করবে। এই বিষয়টা জানতে পেরে কিম আবারও টয়লেটে আসে আর মেসেজ করে জানিয়ে দেয় একটু পরেই লিডার আসবে। মেসেজের আওয়াজ পেয়ে ইউনের ঘুম ভেঙে যায়। লিন আর মিরান তখন সে বিল্ডিংয়ের দিকেই নজর রাখছিল। ইউন এসে তাকে মেসেজটা দেখায়। এরপর মিরান তাকে রিপ্লাই করে, তুমি প্যানিক করো না, আমরা বাহিরেই আছি, আর পার্কও চলে আসবে একটু পর। এমন সময় দেখা যায় অনেকগুলো ছেলে সেই বিল্ডিংয়ে প্রবেশ করছে। ইউন লিডারের ছবি তোলার জন্য রেডি হয়েছিল, কিন্তু তারা বুঝতে পারে না এই ছেলেগুলো কেন ভিতরে ঢুকছে। আসলে লিডার এই গুন্ডাদের পাঠিয়েছিল ম্যানেজারদের শেষ করে দিতে। তারা সেখানে থাকা সব ম্যানেজারদের ছুরি দিয়ে আঘাত করতে থাকে। টিম একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু তাকেও বের করে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে বাইরে লিডারের গাড়িটাও চলে আসে। এরপর আরও 2টা বড় গাড়ি আসে। মিরান্না তো কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে, তবে একটা গন্ডগোল হচ্ছে এটা শিওর। লিডারকে ভেতরে যেতে দেখে মিরানও ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু বাকিরা তাকে আটকে দেয়। পার্ক না আসা পর্যন্ত কিছু করা যাবে না, কিন্তু তার আসতে আরও 15 মিনিটের মতো সময় লাগবে। তখনই দেখতে পায় সেখানকার কর্মচারীদের সেই গাড়িতে তোলা হচ্ছে। এই দেখে মিরান বুঝতে পারে লিডার তাদেরকে শিফট করছে, এই সেন্টার বন্ধ করে দিবে। ওদিকে সেই পা ভাঙা ছেলেটা হুঁশ ফিরে পায় আর দেখে লিডার বের হয়ে যাচ্ছে। এরপর সে বাইরে এসে দেখতে পায় সবাই মরে পড়ে আছে। এছাড়া চারিদিকে ড্রাগস ছড়িয়ে রাখা হয়েছিল, যাতে পুলিশরা এসে মনে করে 2 গ্রুপ মাদক নিয়ে মারামারি করে মৃত্যুবরণ করেছে। এদিকে মিরান পার্ককে ফোন করে জানায় লিডার তো পালিয়ে যাচ্ছে, আমি কি করব এখন। পার্ক তাকে শান্ত হয়ে বসতে বলে। লিডার খুব ভয়ানক হতে পারে, তার মৃত্যু চোখে হবে, কিন্তু মিরান বসে থাকে না। লিনকে বলে লিডারের গাড়িটা ফলো করো। লিন গাড়ি স্টার্ট করে। ঠিক সেই মুহূর্তে ওই ছেলেটা কিমকে কাঁধে করে বাইরে নিয়ে আসে। কিম খুব বাজেভাবে আহত হয়েছিল। মিরান তাকে দেখে কান্না করতে থাকে। কিম তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি ইচ্ছা করে আপনাকে ঠকাইনি, পারলে ক্ষমা করে দিন। এই বলে সেই মোবাইলটা তাকে দিয়ে অজ্ঞান হয়ে যায়। সে গোপন একটা ভিডিও রেকর্ড করেছিল লিডারের, কিন্তু সেই ভিডিওটা ছিল চাইনিজ ভাষায়, তাই মিরান কিছু বুঝতে পারছিল না। এদিকে সেই পা ভাঙা ছেলেটা বলে আমি লিডারকে দেখেছি, এই বলে তার একটা ছবি এঁকে দেয়, আর সেই ছবিটা ছিল এইটা।
বুঝতেই পারছেন এইটা দিয়ে কিছুই করা যাবে না। এরপর মিরান বংলিনকে বলে, দেখো তো এই ভিডিওতে কি বলা হচ্ছে। বংলিন বুঝতে পারে লিডার দেশ ছেড়ে পালানোর প্ল্যান করেছে, তাই এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এরপর কিমকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে মিরান এয়ারপোর্টের দিকে রওনা হয়। যাওয়ার সময় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরেই পার্ক সেখানে পৌঁছে যায়। বংলিন সেখানে তার জন্য অপেক্ষা করছিল। চাইনিজ পুলিশও চলে আসে তদন্ত করতে। যেহেতু পার্ক চাইনিজ বলতে পারে না, তাই বংলিন তার কথা ট্রান্সলেট করতে সাহায্য করে। চাইনিজ পুলিশরা বলছিল এটা মাদক সম্পর্কিত কেস, তাই এখানে তার নাক গলানোর দরকার নেই। কিন্তু পার্ক বলতে থাকে এটা আসলে স্ক্যামিং সেন্টার ছিল, সেই লিডার দেশ ছেড়ে চলে যাচ্ছে, এর আগে তাকে যে করেই হোক ধরতে হবে। কিন্তু সেই পুলিশরা কোনো কথা শোনে না। পার্ক তাদেরকে খুব রিকোয়েস্ট করছিল অন্তত 2 জন পুলিশ তার সাথে দিতে বলে। বংলিনও তাদেরকে হুমকি দেয়, মিডিয়াকে বলে দেবে পুলিশ তাদের সাহায্য করেনি। এই শুনে তারা রাজি হয়। এদিকে দেখানো হয় মিরান এয়ারপোর্টে চলে এসেছে। তবে যেহেতু কখনো সে লিডারকে দেখেনি, তাই তাকে খুঁজেও পাচ্ছিল না। একজনকে লিডারের মতো টুপি পরা দেখে সামনে যায়, কিন্তু সে ছিল অন্য কেউ। এরপর সে চারিদিকে তাকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ একজনের ঘড়ি নাড়ানোর শব্দ পায়। এর ফলে তার মনে পড়ে সেই ভিডিওতেও লিডার একইভাবে ঘড়ি নাড়াচ্ছিল। এরপর তাকে ফলো করে ক্যাফেতে চলে আসে, আর দূর থেকে তারা নজর রাখতে থাকে। সে মিরানের টেবিলে এসে বসে, জিজ্ঞেস করে আমাকে ফলো করছেন কেন। মিরান জানায় তাকে স্ক্যাম করা হয়েছে, সে একজন ভিকটিম। লিডার জানতে চায় কত টাকার স্ক্যাম হয়েছে। মিরান বলে 3 লাখ টাকার। এই শুনে লিডার বলে মাত্র এই কয়টা টাকার জন্য আমার পিছু নিচ্ছেন। সে মিরানকে 10 লাখ টাকা দিয়ে বলে চুপচাপ এখান থেকে চলে যান, না হলে পরিণাম ভয়াবহ হবে। কিন্তু মিরান এভাবে হাল ছাড়বে না। যদি সে লিডারকে ছেড়ে দেয় তাহলে তার মতোই অনেকে ভুক্তভোগী হবে। তাই লিডারকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়ন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কথা শুনে না। ওদিকে লিন এয়ারপোর্ট পুলিশদের বলছিল তাদের সাহায্য করতে, কিন্তু তারা লিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ইয়ন এসে তাকে জানায় মিরান একাই লিডারের সাথে লড়াই করতে চলে গিয়েছে। এদিকে দেখা যায় মিরান সেই টাকাগুলো লিডারের মুখের উপর ছড়িয়ে দিয়ে তাকে গালমন্দ করছে। এতে লিডার খুব রাগান্বিত হয়ে তাকে টেনে ওয়াশরুমে নিয়ে আসে। এরপর সেখানে তাকে অনেক মারধর করে। বেচারি মিরান তার সাথে পেরে উঠছিল না। তাকে রক্তাক্ত করে দিয়ে লিডার ফ্লাইটের জন্য বেরিয়ে পড়ে। ইমিগ্রেশন পার হওয়ার সময় দেখতে পায় তার পকেটে পাসপোর্ট নেই। ওদিকে একজন লোক ওয়াশরুমে গিয়ে মিরানকে এই অবস্থায় দেখে পুলিশকে ফোন করে। তখনই লিডার এসে মিরানকে মারতে থাকে, কারণ তার পাসপোর্টটা কৌশলে সে রেখে দিয়েছিল। দেখা যায় মিরান সেই কাগজটা খেয়ে ফেলছে। এতে লিডার অনেক বেশি রেগে যায় আর তাকে গলা টিপে মারার চেষ্টা করতে থাকে। এমন সময় পুলিশ এসে পড়ে। পার্ক এসে দেখে মিরান রক্তাক্ত হয়ে পড়ে আছে, যা দেখে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে লিডারকে জোরে একটা ঘুষি মারে। এরপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এদিকে পার্ক মিরানকে ধন্যবাদ জানায়। সে যদি সাহস না দেখাতো তাহলে কখনই লিডারকে ধরতে পারতো না। এরপর ইউনরা এসে মিরানকে জড়িয়ে ধরে। তার এই অবস্থা দেখে কান্না করছিল সবাই। তাকে ধরে বাইরে নিয়ে আসে। বংলিন চিৎকার করে বলছিল আমার বান্ধবী খুব সাহসী মহিলা, ওই লিডারকে ধরেছে সে। সবাই রক্তাক্ত মিরানের দিকে তাকিয়েছিল। তার খুব গর্ব হচ্ছিল নিজের প্রতি। এরপর অনেক দিন পার হয়। কিমকে সরকারি হেফাজতে নেওয়া হয়েছিল। সে লিডারের বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণ দেয়। এদিকে লিডারের উকিল মিরানের পেছনে পেছনে করতে থাকে। তাকে সেটেলমেন্ট করে কেস তুলে নিতে বলছিল, কিন্তু মিরান একদম মুখের উপর না বলে দেয়। শেষমেশ দেখানো হয় মিরান তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। তার ছেলে মেয়েকেও ফিরে পেয়েছিল। তবে সরকার থেকে যেই 1 লাখ টাকা পুরস্কার পাওয়ার কথা ছিল সেটা আর দেওয়া হয় না তাদেরকে। তো এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এতে অসম্ভব লেভেলের মনোবল পাওয়া যায়। আর কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্ট খুব যত্ন নিয়ে পড়ে থাকি। এছাড়া দেখতেই পারছেন চ্যানেলটা একদম নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।